আমি যে অন্য প্রতিষ্ঠানে এফোর্টটা দিচ্ছি, তো এইটুকু যদি আমি দেই, আমার যে সার্কেল হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার বড় ভাই, আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং একটা গুডউইল আছে, কলেজের বড় ভাইদের সাথে আমার নেটওয়ার্কিং ভালো আছে, তা আমি কেন নয়, আমি চেষ্টা করব না কেন? কারণ আমার এখনও সময় আছে। ইনকেস যদি আমি ফেল করি, আরও 3 বছর পর আবার আমি জবে ট্রাই করতে পারবো। ইমরান, আপনি যদি একইভাবে আপনার গল্পটা বলেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে আজকে ইউটিউব লাইভে আমন্ত্রণ করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আসলে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যদি আমরা বলতে যাই, এই লাইভ প্রোগ্রামে অল্প সময় আসলে বলার কখনো সম্ভব না স্যার, যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আমরা কি পাচ্ছি, আমাদের মতো তরুণ উদ্যোক্তারা কতটুকু এগিয়ে আসতে পারছি আমাদের থেকে। যদি আমরা এক্সাম্পলই দিতে চাই, আমি নিজেই একজন, আপনি অবগত আছেন স্যার, যখন আমি জব করি, কারণ আমার আজকে লাইফে হয়তো বা যে লাইফ স্টোরি ছিল সেখানে লেখা ছিল যে আমি সরকারি চাকরির জন্য খুব ট্রাই করতাম, কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা পরিবারের একজন না একজনের একটু তার দায়িত্ববোধ বেশি থাকে, সেম আস আমি একজন। কারণ এইটুকু বলতে চাই আজকে লাইভ প্রোগ্রামের মধ্যে, যে আমি ইমরান আজকের এই লাইভ প্রোগ্রামে আসার জন্য আমার পিছনে যারা অবদান রেখেছেন, আমার ভাই, এই কথাটুকু না বললেই নয়, উনি যখন 2500 টাকা মাসের স্যালারিতে জব করেন, আমি হোস্টেলে ছিলাম ডিপ্লোমা লাইফে, 1600 টাকা আমার হাতে তুলে দিয়ে যায়। সেখান থেকে স্যার আমাদের প্রত্যেকটা, আমার ভাই যখন করলেন, আমরা বড় একটা ফ্যামিলির সদস্য, সেখানে আমরা 6 ভাই বোন, আমার জুনিয়র আরও 2টা আছে, 3 আমরা 5 ভাই বোন লেখাপড়া করি। সেই ক্ষেত্রে আমার বাবার অনেক অর্থনৈতিক আমরা আসলে ধীরে ধীরে ঋণগ্রস্ত হয়ে যাই। তার শত স্বপ্ন থাকার পরেও, যেহেতু আমি ইঞ্জিনিয়ার, আমাদের ডুয়েট একটা হায়ার এডুকেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আছে, কলেজ আছে যেটা ইউনিভার্সিটি, সেখানে স্বপ্ন থাকলেও যেতে পারি না। জবে আসি স্যার, যেহেতু আমি যতটুকু পেয়েছি, আমার ভাই যে 2500 থেকে 1600 আমাকে দিয়েছে, অ্যাজ আমার জুনিয়র 2টাকে আমাকে সাপোর্ট দেওয়ার একদম নৈতিক দায়িত্বে পড়ে। সেখান থেকে স্যার আমি পরিশ্রম করি, অনলি আমি 6000 টাকা স্যালারিতে জব করি। সেখান থেকে আমার যে বছর আমি ডিপ্লোমা শেষ করি, আমার ইমিডিয়েট ভাই এবং বোন 2জনই এসএসসি পাস করে। তাদের জন্য একটা আমাদের দায়বদ্ধতা এসে যায়, সেখানে ওদের স্বপ্নকে একটু প্রাধান্য দিতে গিয়ে নিজের স্বপ্নকে একটু বিসর্জন দিয়েছি স্যার। জব করলাম, জব করতে করতে যখন আমরা দেখি আর কখনোই হচ্ছে না, আমার আর গভর্নমেন্ট জবের পসিবিলিটি নাই, নিজের স্কিল আর অতটুকু নাই, তখন চিন্তা করলাম যে আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হলে, আমার ফিউচারকে আর একটু ডেভেলপ করতে হলে আমার বিকল্প কী করা প্রয়োজন। তো ছোটোর থেকে স্যার আমার একটা জিনিস ছিল যে আমার লাইফে অলসতা বলতে কোনো জিনিস ছিল না, আমি হার্ড ওয়ার্ক করতে পারি স্যার। আমি হয়তো বা জানিয়েছি, আমি একজন কৃষকেরই সন্তান, এক সময় আমি কৃষিকাজ ও জমিতে কাজ করতাম। তো সেখান থেকে স্যার আমার পরিশ্রমগুলো হঠাৎ করে আমি যখন জব করতে করতে 2018 সালে আমার ফ্রেন্ড মোজাহিদ অপু আমাকে একটা লিঙ্ক দেয়, সেখানে আমি ফলো দিই আপনার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে। তা আমি প্রি প্ল্যানিং যখন ছিল যে আমার এক্সট্রা ইনকাম করতে হবে আমার জবের পাশাপাশি, যেহেতু আমার ফ্যামিলির আমার ভাই বোনগুলো আরও হায়ার এডুকেট হচ্ছে, ওদেরকে সাপোর্ট দিতে হবে, আমার বাবা মা বৃদ্ধ হচ্ছেন, তাদের অসুখ, তাদের চিকিৎসার জন্য। তো প্রত্যেক বাবা মাই থাকে যে ছেলে ইঞ্জিনিয়ার হলে মনে হয় আমি অনেক সুখে থাকবো, কিন্তু আসলে ইঞ্জিনিয়ারদের হওয়ার পিছনে এবং তাদের কর্মক্ষেত্রে কতটা ইফোর্ট দিতে হয় হয়তো যারা ফিজিক্যালি দেখে তারা বোঝে, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না স্যার। তো সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার জন্য বিকল্প আমার যেহেতু কাজ করতে হবে, আর্ন করতে হবে, অবশ্যই বৈধ পথে, তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে কিছু করতে পারবো কিনা। আর আমি যখন জব করতাম স্যার, আমার অফিসে এতটুকু গর্ব করে বলতে পারি, একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত কাজ আমি নিজে হাতে করেছি। এমনও রেকর্ড ছিল স্যার, আমি ব্যাটারি পিক আপে উঠিয়ে দিয়েছি অসুস্থ, যখন লেবার অসুস্থ হয়ে যায়। আমার এমডি স্যার রাত 2:30টায় আমাকে পিক করে দিয়ে যায় আমার বাসায়, এবং যাওয়ার সময় এইটুকু বলে কালকে একটা মিটিং আছে, 8টার মধ্যে ঢুকতে পারলে একটু ভালো হইতো। আমি স্যার 8টার আগে যে তার যে প্রেজেন্টেশন যায় এভরিথিং আমি ওকে করে দিতাম। সেখান থেকে দেখতাম যে আমি যে অন্য প্রতিষ্ঠানে এফোর্টটা দিচ্ছি, তো এইটুকু যদি আমি দেই, আমার যে সার্কেল হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার বড় ভাই, আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং একটা গুডউইল আছে, কলেজের বড় ভাইদের সাথে আমার নেটওয়ার্কিং ভালো আছে, তা আমি কেন নয়, আমি চেষ্টা করব না কেন? কারণ আমার এখনও সময় আছে। ইনকেস যদি আমি ফেল করি, আরও 3 বছর পর আবার আমি জবে ট্রাই করতে পারবো, তা আমার এখনই বেস্ট সময়। তা আমি যে কোনো কারণবশ আমার যতটুকু সঞ্চয় ছিল, বাসার সাথে একটু কথা বললাম, সবাই তো বললো যে দেখো এটা রিস্কি হয়ে যায়, যেভাবে আছো ভালো স্যালারিতে জব করতেছো, কন্টিনিউ করো।
তা আমি বললাম যে আমি যদি এখনও ব্যাগে চলে যাই আবার ফিরতে পারবো, কিন্তু আজ থেকে 5 বছর পর গেলে আমার দ্বারা সম্ভব না। তো সবার সাথে সিদ্ধান্ত নিয়ে কিছু বন্ধু বান্ধব আছে তাদের সাথে শুরু করলাম স্যার, যে বলে ঠিক আছে তুই একটা রিস্ক নিয়ে। আর ওদের একটা আমার যে ফ্রেন্ড সার্কেল আছে স্যার, ওদের জন্য আমি আসলে প্রাউড ফিল করি, ওদের কনফিডেন্স লেভেলটা আমার চাইতে হাই। বলতো তোর দ্বারা সম্ভব, তুই এমন কিছু পারবি না যে আমাদের অনেক প্রতিভা নিজেরা দেখতে পাই না, যেটা আমাদের বন্ধু আত্মীয় স্বজন বাবা মা দেখতে পায়। জি স্যার, তো বললো যে তুই শুরু কর, আল্লাহ ভরসা। তা আমি স্যার তখন অল্প আমার যে অ্যাসেটগুলো ছিল, আমার একটা ছোট খামার ছিল, ওখানে আমি কিছু ইনভেস্ট করে রাখছিলাম, কিছু জমি ছিল এগ্রিমেন্ট যেটা নেওয়া। তা আমি ওখান থেকে কিছু টাকা নিয়ে আসি ফ্যামিলির থেকে, নিয়ে এসে বিজনেস শুরু করলাম স্যার। প্রথম 4 থেকে 5 মাস তো স্যার দরজায় দরজায় ঘুরতে হয় স্যার, এখানে ওখানে, কেউ প্রাধান্য দিত না এরকম যে আসলে আপনি পারবেন না ভাই, খামোখাই আমাদের বিরক্ত করেন না। তো আমি তো স্যার একটা স্টোরিতে বলেছি খুলনা যে 47তম কোটেশনে আমি স্যার ওয়ার্ক অর্ডার পাই। তো সেখান থেকেই স্যার আমি শুরু করি, আমার প্রথম কার্যক্রম অফিসিয়ালি শুরু হয় স্যার, আমি অর্ডার পাই। তো এখন আলহামদুলিল্লাহ স্যার এইটুকু বলতে পারি স্যার যে আমি যে প্রতিষ্ঠানগুলো থেকে প্রোডাক্ট ক্রয় করতাম বা তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করতাম, এখন কিছু কিছু প্রতিষ্ঠানকে আমার প্রতিষ্ঠান থেকে হোলসেল তাদেরকে দিয়ে দিচ্ছি স্যার। অসাধারণ, অসাধারণ। আপনি যখন চাকরি ছেড়েছিলেন তখন আপনার বেতন কত ছিল? স্যার আমি তখন যখন চাকরি ছেড়েছি তখন 53,000 টাকা। এখন আপনি মাসে 50 লাখ টাকা সেল করেন। তো ধরেন এই এতক্ষণ পর্যন্ত যদি চাকরি করতেন, নাইলে এটা 80,000 টাকা হইতো বা 1 লাখ টাকা হইতো, কথার কথা, তাই না? জি স্যার, স্যার 80,000 মধ্যে এতগুলো মানুষের চাকরি তো সংস্থান হইতো না, কখনোই না। কতজন লোক কাজ করে আমার এখানে স্যার? নিয়মিত 12 জন কাজ করছেন। আর যেহেতু আমি একটু গোছালোভাবে আগাইতে চাই, হঠাৎ করে বড় কিছু করি না স্যার। আমার এটা সবচাইতে বড়, যদি আমি কি পয়েন্ট ধরি, নিজের উপরে নিজের স্কিলটা রাখি, যে আমি প্রয়োজনে স্যার হায়ার করে লোক নিয়ে কাজ করি, বাট হঠাৎ করে আমি আমার লোকবল বৃদ্ধি করি না। আমার কারণ হচ্ছে আমি ইন ফিউচারে তো আমার সামনে 2 মাস ড্যাম হতেই পারে, আমি এতগুলো লোক কেন বেতনতে পড়বো? তো এখন 12 জন কর্মসংস্থান আমার এখানে আছে স্যার। আর যেটা বললেন স্যার যে স্যালারি হয়তো বা 80 নাও হতো, আমাদের যে করোনায় যে একটা ধাক্কা গিয়েছে, আমার জবটাও তো চলে যেতে পারতো স্যার, এবং হয়েছে এরকম অনেকেরই হয়েছে। আমি যে প্রতিষ্ঠানে জব করেছি সেই প্রতিষ্ঠানে ওই রকমই অনেকে 25% স্যালারি পেয়েছে করোনার টাইমে। একটু যদি যোগ করেন এই টোটাল আপনার যে এই যে চাকরি থেকে উদ্যোক্তা হয়ে এই যে একটা সফলতা, আজকে 50 লাখ টাকা আপনি সেল করছেন, এইখানে এই ফাউন্ডেশন আপনাকে কতটা সাহায্য করেছে? স্যার এই ফাউন্ডেশনের যদি কথা বলি স্যার, বললে তো প্রথমে বলছি শেষ হবে না। আমি যদি কিছু কিছু পয়েন্ট ধরি, যে ফাউন্ডেশনে আমাদের দেখেন মার্কেটিং একটা পলিসি থাকে, সেখানে আমাদের বিগ একটা ইনভেস্ট করতে হয়, হয়তো বা কোনো টেলিভিশনের পর্দায় বা বিভিন্ন প্রোগ্রামে। কিন্তু আমাদের ফাউন্ডেশনের সবচেয়ে বড় সেটা হচ্ছে আমরা 6 থেকে 7 লক্ষ লোককে ফ্রি অফ কস্টে কিন্তু আমরা মার্কেটিং করতে পারছি। পাশাপাশি করতে পারছি স্যার, আমরা যে প্রোডাক্টগুলো সোর্স করি, হয়তো বা আমার একটা প্রোডাক্ট থাকতে পারে চিটাগাঙে কেউ কোনো ওয়েতে আনলে সুবিধা হবে, আমি নিমেষে একটা পোস্ট করলে আমার চিটাগাঙে কোনো ভাই আমাকে সেই তথ্যটা দিয়ে দিচ্ছে। আর তারপরে বড় কথা হচ্ছে স্যার, আপনার যে স্কিলগুলো আমরা দেখি, আপনার যে 90টা সেশন, প্রায় 400টার মতো স্কিল আছে স্যার, সেখান থেকে আমরা সবচেয়ে বড় যদি বলি কমিটমেন্ট, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, সততা, পজিটিভিটি, যে আমরা ইয়েগুলো আমরা লালন করছি মনে, এখান থেকে করলে একজন উদ্যোক্তা ফেল হওয়ার কোনো সুযোগ নেই স্যার, যদি তার ভিতর ইচ্ছা থাকে যে আমি আসলে উদ্যোক্তা হব স্যার। অ্যাবসলিউটলি।